নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? গোপালগঞ্জে বিএনপির এক ক্যান্ডিডেট উনি পাঞ্জাবিটা সরিয়ে বলছেন যে, "আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি।" ভাবতে পারেন যে নিরাপত্তার কি অবস্থা? বাংলাদেশ জামাতে ইসলামীকে তো অনেকেই বলেন যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। অনেকে বলেন মানে? অনেকে বলেন আবার কি কথা? তাহলে বর্তমানে এনসিপির ভবিষ্যৎ কি দেখছেন আপনি? এনসিপির ভবিষ্যৎ খুবই নাজুক। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের নিউজরুমে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন কবি ও কথাসাহিত্যিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মুজতবা আহমেদ মুর্শেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ফারদিন। নাগরিক প্রতিদিনের যারা দর্শক শ্রোতা আছেন সকলের জন্য শুভেচ্ছা। কেমন আছেন? আছি ভালো এবং নববর্ষেরও শুভেচ্ছা আপনাকে এবং সকলকে। জনাব মুর্শেদ, আমরা দেখছি যে আর একটা মাস রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? কোনো উত্তাপ তো টের পাচ্ছি না। যেমন পাড়া মহল্লায় অমুক ভাইকে ভোট দিন, তমুক মার্কায় ভোট দিন এবং পোস্টার ব্যানারে ছেয়ে যাওয়াটা এটা লক্ষ্য করছি না। বরঞ্চ কয়েকদিন আগে দেখলাম গোপালগঞ্জে বিএনপির এক ক্যান্ডিডেট উনি আবেগ আপ্লুত হয়ে পাঞ্জাবিটা সরিয়ে বলছেন যে, "আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি।" ভাবতে পারেন যে নিরাপত্তার কি অবস্থা? তাহলে পরিবেশটা এরকম। আচ্ছা, আমরা দেখলাম যে ডাকসু, চাকসু, রাকসু নির্বাচনের মতো যোগসু নির্বাচনেও এক বিশাল বড় এক জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি একই রকম কোন ম্যাজিক দেখতে যাচ্ছি? ছাত্র আ যেই সংসদগুলোতে যেই ফলাফল, অবশ্যই এটা বিস্ময়কর। কেউ ধারণা করেনি যে জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির একের পর এক সবখানে জয় পাবে। তবে জাতীয় নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টর বলতে জাতীয় নির্বাচনে ৩০০ টা আসন। তো প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে ওই প্রার্থীর চরিত্র, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দলীয় প্রভাব, দলের সাংগঠনিক কাঠামো, প্রতীক, প্রতীক নির্ভর একটা ভাবধারা বাংলাদেশে চলমান। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে তো, সেই প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আর জাতীয় পর্যায়ে নির্বাচনটার পার্থক্য থাকবে বলে আমি ধারণা করি। আচ্ছা, আ এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে আমরা দেখলাম যে পরপর বেশ কয়েকজন পদত্যাগ করলেন। তারা জানিয়েছেন যে এনসিপি জামাতের সাথে জোট বাঁধার কারণে তারা পদত্যাগ করছেন। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এনসিপি রাজনৈতিক দল হিসেবেই তো আসলে গড়ে উঠতে পারে নাই। তাদের যারা জন্মদাতা নেতা, তাদের ভুলের জন্য একজন নাগরিক হিসেবে এটা আমার মনে হয়েছে। তাদের সামনে ভীষণ সুযোগ ছিল যে দেশপ্রেমিক, সৎ, বিশ্বাসযোগ্যতা আছে এভাবে জনগণের কাছে নিজেদেরকে উপস্থাপিত করতে। কিন্তু আমরা দেখেছি এনসিপি যারা তৈরি করলো যে তরুণরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে সফল, তারা তাদের যে ভোগবিলাসের জীবন সেটা স্পষ্ট। এই হলে কোনো রকম জীবনযাপন করত বিশ্ববিদ্যালয়ের, তারা অনেক দামি, দামি গাড়িতে চড়ছে, অনেক দামি, দামি পোশাক পরছে। এ কারণে জনগণ থেকে তারা দূরে সরে গেছে। জনগণ থেকে দূরে সরে গেলে একটা রাজনৈতিক দল গঠিত হয় না, তৈরি হয় না। সম্ভাবনা প্রবল ছিল, সেটা তারা সমূলে নষ্ট করেছে। এটা একদম স্পষ্ট কথা। নষ্ট করার একদিকে যেই প্রতিক্রিয়া, তার ফলে তাদের আশ্রয় দরকার। আশ্রয় নিতে গিয়ে তারা শেষে জামাত ইসলামের কাছে ভিড়ল। এটা অনিবার্য, তাদের নির্ধারিত গতিপথ ছিল। কেননা এটাও বলা হয় যে এনসিপির শীর্ষে যেই নেতারা আছে, তারা অনেকেই তলে, তলে মূলত জামাতের মন মানসিকতা কিংবা জামাতের দ্বারা যত্নে তাদের বড় হয়ে ওঠাটা। এজন্য জামাতের ছত্রছায়া তাদের রাজনৈতিক গতিপথে অনিবার্য একটি অবস্থান। ভবিষ্যৎ কি হবে সেটা আরেকটা বিশ্লেষণ। এই মুহূর্তে কেন ঢুকলো এনসিপি জামাতের
এক ধরনের পেটের ভেতরে। ওরা যে যাই বলুক। আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামীকে তো অনেকেই বলেন যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী অনেকে বলেন মানে? অনেকে বলেন আবার কি কথা? এটা ১৯৭১ সালে ইতিহাস সত্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সে মুক্তিযুদ্ধে জামাতের যে অবস্থান পরিষ্কার করে বলি, পাকিস্তানি সামরিক যে সৈন্যবাহিনী তাদের যেই ওই সময়ে পাকিস্তান সরকারের ঘোষিত যেই অর্ডার, সে অর্ডারে ওই সময় ১৯৭১ এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনগুলো ছিল আল বদর, আল শামস, রাজাকার, এদেরকে বলা হয়েছে অক্সিলারি ফোর্স অন রেকর্ড বাই ডকুমেন্টেশন ১। ২ পশ্চিম পাকিস্তানি সৈন্যদের বাংলাদেশে যে গণহত্যা ৩০ লক্ষ মানুষকে যে হত্যা করেছে ৭১ এর মুক্তিযুদ্ধে, তো জামাত ইসলামের এই ফোর্সগুলা অক্সিলারি ফোর্স হিসেবে সেই গণহত্যার সাথে তাদের সম্পৃক্ততা এটা প্রমাণিত। তাহলে ইতিহাসে এনসিপি যে আছে তারা তো নিজেদেরকে দাবি করে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি শক্তি হিসেবে। তো তারা কেন আ জামাতের সাথে তারা জোট বাঁধতে গেল? উত্তরটা একটু আগেই দিয়েছি। ১ম হচ্ছে আবারও জুলাই যে গণঅভ্যুত্থান, অবশ্যই সেইখানে এনসিপির যে নেতারা, তরুণরা, তারা তো প্রকাশ্যে ভূমিকা পালন করেছেন এবং ওই সময়ে তারা জনগণের সাথে থেকেছেন। ওই সময়ে তারা আ আওয়ামী লীগের দীর্ঘদিনের যে অপশাসনের একটা চর্চা, সেটার বিরুদ্ধে তো তারা সাহসে দাঁড়িয়েছেন মাঠে। এটাও ইতিহাস সত্য। এখন ওই জায়গাটাকে তাদের যে অর্জন, এটাকে যদি আমি একটা হেরোইজম ধরি, এটাকে যদি আমি একটা উজ্জ্বল দিক ধরি, সেইটাকে যত্নে রাখতে গেলে তাদের অমনি মন মানসিকতায় রাজপথে ওই চপ্পল পরে হাঁটা উচিত ছিল। তাদের ওই যে সাধারণ পোশাক, সাধারণ খাওয়া, ওই খাওয়া খেয়ে ওই সাধারণ পোশাক পরে রাস্তায় মানুষের সাথে থাকা উচিত ছিল। তাহলে তারা এখনো জনগণের নেতা হয়ে, তরুণ প্রবক্তা হয়ে উঠতে পারতেন। তাহলে বর্তমানে এনসিপির ভবিষ্যৎ কি দেখছেন আপনি? ভবিষ্যৎ, একটা রাজনৈতিক দল তার ভবিষ্যৎ সবসময় জনগণের সাথে সম্পৃক্ত। জনগণ কিভাবে গ্রহণ করছে, জনগণ কিভাবে তাদেরকে আগলে রাখছে সেটার সাথে। তো এনসিপি যখন জন্ম হয় নাই, তাদের যে নেতারা যখন আন্দোলন করছিল, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রাস্তা ডাক দিলে তাদের ডাকে সাধারণ মানুষও ছুটে যেত, ভরে যেত। সেই ছাত্র নেতারা যখন এনসিপি করল, আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডাকে সামনে চেয়ারগুলো খালি পড়ে থাকে। তো জনগণ যদি রাজনৈতিক দলের পাশে না থাকলে তাদের ভবিষ্যৎ সেভাবেই নির্ধারিত হয়, গতিপথ ওভাবেই নির্ধারিত হয়। সুতরাং এনসিপির ভবিষ্যৎ খুবই নাজুক এ পর্যন্ত। যদি তারা নিজেদেরকে বদল করতে পারে, তাহলে কি হবে সেটা আবার সামনের দিনগুলো বলে দেবে। একটা কথা আমি বলি, আমি তো প্রৌঢ় বয়সের। আমার আকাঙ্ক্ষা থাকবে যে বাংলাদেশের যে তরুণ আছে, তারুণ্য আছে, তারা যেন স্যাক্রিফাইস করতে জানে। কারণ আগামীর বাংলাদেশ তো তাদের হাতে। ফলে তাদের কাছে আমাদের অনেক ভরসা। তারা যেন দেশপ্রেমিক হয়, তারা যেন একাত্তরকে ধারণ করে, মহান যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশ যেটার মধ্য দিয়ে জন্ম, সেটাকে ধারণ করে এবং সেটার ইতিহাসের যে সঠিক পথ ধরে পরবর্তী সময়ে রাজনৈতিক যে গতিপ্রবাহ, সেগুলোর যে অদল-বদল, সেগুলো জনগণের স্বার্থে যা, যা করা দরকার, গণতান্ত্রিক ধারাকে উজ্জ্বল করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, সেটা করলেই এনসিপি মানুষের কাছে হয়তো যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও খুব ভাল লাগলো। একটা ভালো সময় কাটলো এবং আমার দিক থেকে আবারও শুভেচ্ছা এবং নাগরিক প্রতিদিনের যারা দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কবি ও কথাসাহিত্যিক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক জনাব মুজতবা আহমেদ মুর্শেদ ভাইয়ের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।